আ মোহে লাগে লগন গুরু চরণ দেখে মোহে লাগে লগন গুরু চরণ দেখে গুরু চরণ দেখে গুরু চরণ দেখে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হে ভারত রত্ন, হে বিশ্ববরেণ্য, আজি জন্ম শতবর্ষে এ জন অরণ্যে তোমারে মোরা ফিরে পাই বারে বার। তুমি আজও অপরাজিত, তুমি নায়ক শ্রেষ্ঠ, তোমারই সৃষ্টি করেছে মোদের বারে বারে সমৃদ্ধ বিশ্বের দরবারে। তুমি করেছ দেবীরে অধিষ্ঠান, নবজাগরণের জোয়ারে তুমি এনেছ নতুন প্রাণ। মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে করেছ তুমি আবাহন, নারী শক্তি নারী চেতনারে দিয়েছ তার যোগ্য স্থান। তুমি নহ হে আগন্তুক, তোমার স্পর্শে বারে বারে বাংলা পেয়েছে তার আরও একটি চির নতুন সতেজ মুখ। তুমি পরশ পাথর, মোদের গর্ব মোদের অহংকার, তোমারে জানাই মোরা সেলাম শতাধিকবার। ঘরে বাইরে তোমারে খুঁজে ফিরি মোরা, দলে আজও আছে আরতি সুব্রতরা। আজি গণশত্রুরূপে সম্মুখীন মোরা অতি মারির, তবু বল পাই অশনি সংকেতে তোমার দেখানো পটে, যেথা মনুষ্যত্ব স্থান পায় সর্ব উপরে সর্বতটে। পথের পাঁচালী রত পাঠে আজও অপু দুর্গারা ছোটে মাঠে ঘাটে, তোমারে খোঁজে হয়তো তারাও। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে জন্ম জন্মান্তরে, যতদিন মোরা থাকব এই বিশ্ব সংসারে। হে মহারাজ, আসীন তুমি মোদের মনোমন্দির সিংহাসনে, মোরা ধন্য এই পরিচিতি পেয়ে মোরা তোমার ভাষায় কথা বলি, দিন কাটাই তোমার সৃষ্ট গান গেয়ে। তোমার প্রতিদ্বন্দ্বী সে তুমি নিজেই, তোমার শাখা প্রশাখা আজও নিমজ্জিত সৃষ্টি সুখের প্রাণ সঞ্চারণে। ধন্য তুমি, ধন্য তোমার সাধনা, হে সত্যজিৎ লহ প্রণাম। সদা জয় হোক সত্যের, এই মোদের চিরকামনা। সালটি 1955। তাঁর জন্মদিন 2রা মের একদিন পর, অর্থাৎ 3রা মে নিউ ইয়র্কের মডার্ন আর্ট গ্যালারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্র ইতিহাসের যুগান্তকারী সৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী। পর্দায় আত্মপ্রকাশ ঘটে অপু ও দুর্গার, এবং বিশ্ব চলচ্চিত্র দরবারে ঘটে মহারাজের প্রবেশ। মানিক দুতির ছটায় আজও আলোকিত সেই দরবারের অন্দরমহল, ভিতরে বাইরে সর্বত্র। কিশোর অবস্থা থেকেই সকলের স্নেহের মানিক ছিল একটু অন্য ধারার। সিনেমা ও সঙ্গীত ছিল তার ভারী প্রিয় দুটি বিষয়। সমবয়সী বন্ধুস্থানীয়রা যখন কবিতা লিখছেন বা লেখালেখি আরম্ভ করেছেন,
মানিকের মন তখন ছিল ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিকে। মাত্র ১৩ বছর বয়সে স্কুলের বন্ধুদের সঙ্গে একবার গ্রামোফোনের দোকানে গিয়ে সন্ধান পান বিটোভেনের 5th সিম্ফনি এবং মোজার্টের আইন ক্লাইন নাট মিউজিকের। সঙ্গীতকল্পে কবিগুরুর সঙ্গে তার সম্পৃক্ততা ঘটে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন উদ্যোগকরণে। রবীন্দ্রনাথের উপর নির্মিত তথ্যচিত্রে সত্যজিৎ রায় উল্লেখ করেছেন, বাল্মীকি প্রতিভায় প্রথমবার রবীন্দ্রনাথ পাশ্চাত্য ধারার সঙ্গীতের মিশ্রণ ঘটান। ক্লাসিক্যাল ইন্ডিয়ান রাগাস used for the first time in an operatic context. রিমঝিম ঘন ঘন রে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে। গগনে ঘন ঘটা শিহারে তরুলতা, গগনে ঘন ঘটা শিহারে তরুলতা। ময়ূর ময়ূরী নাচিয়েছে হরষে, ময়ূর ময়ূরী নাচিয়েছে হরষে। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে। দিশি দিশি সচকিত দামিনী চমকিত, দিশি দিশি সচকিত দামিনী চমকিত। চমকে উঠেছে হরিণী তারাশে, চমকে উঠেছে হরিণী তারাশে। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে। গগনে ঘন ঘটা শিহারে তরুলতা, গগনে ঘন ঘটা শিহারে তরুলতা। ময়ূর ময়ূরী নাচিয়েছে হরষে, ময়ূর ময়ূরী নাচিয়েছে হরষে। রিমঝিম ঘন ঘন রে বরষে, 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 রিমঝিম ঘন ঘন রে। শিশুকাল থেকেই মানিকের জীবন দর্শনে অনেকখানি জায়গা জুড়ে ছিলেন তার মা সুপ্রভা দেবী। মূলত মায়ের ইচ্ছায় মানিক প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে শান্তিনিকেতনে তাঁর পরবর্তী শিক্ষাধ্যয় সম্পন্ন করেন। ব্রাহ্ম সমাজের অনন্য সাধারণ সমাজ সংস্কারক ও নারী শিক্ষা প্রবর্তনের কাণ্ডারি শ্রদ্ধেয় দ্বারকানাথ গাঙ্গুলির কন্যা বিধুমুখী দেবী ছিলেন মানিকের ঠাকুরমা। মানিকের বেড়ে ওঠার দিনগুলিতে এনাদের প্রভাব ছিল তাঁর সত্তা জুড়ে, যারই বিচ্ছুরণ ঘটে 1955 থেকে 1965 সালের মধ্যে তাঁর সেলুলয়েডে সৃষ্ট 12টি অনন্য সাধারণ নারী চরিত্রের আত্মপ্রকাশে। কিন্তু যে নারী চরিত্রটি ব্যতিক্রমী ও সমকালীন, যাকে আমরা আজও বারে বারে খুঁজে পাই আমাদের মাঝে, নরেন্দ্রনাথ মিত্র সৃষ্ট আরতি। মানিকের স্পর্শে বাড়ির বউ আরতি রূপান্তরিত হয় স্বনির্ভর আত্মপ্রত্যয়ী ব্যক্তিসত্তায়, যার মূল্যবোধ ও প্রতিবাদী চেতনা আজও আমাদের উদ্বুদ্ধ করে। শোনা যায় নরেন্দ্রনাথ মিত্র কাহিনীটিকে এক নেতিবাচক অধ্যায়ে শেষ করেছিলেন, যাকে এক ইতিবাচক পরিণতি দেন স্বয়ং সত্যজিৎ রায়। আরতি, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে?
তুমি রাগ করো না, আমাকে ভুল বুঝো না। সবাই আমাকে ভুল বুঝবে জানি, তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু কি হয়েছে তোমার? আমি চাকরি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হিমাংশু বাবু এদিতকে ডিসমিস করলেন। এদিত কোনো দোষ করেনি। কিছু না জেনে না শুনে বিনা দোষে বিনা কারণে ওকে ছাড়িয়ে দিলেন। ও এখন বিয়েও করতে পারবে না। আমার এত খারাপ লাগলো, এত অন্যায় বলে মনে হলো যে তুমি রাগ করেছ। আমি জানি তুমি রাগ করেছ। আমি কার কাছে যাব তাহলে? আরতি, আরতি, কেঁদো না, কেঁদো না আরতি, আমি রাগ করিনি। শোনো, রাগ আমি করিনি। এই ব্যাপারে তো চট করে খুশি হওয়া যায় না আরতি। তুমি তো আমাদের অবস্থা জানো। জানি আমি ভুল করেছি। না আরতি, ও কথা বলো না। আরতি শোনো, শোনো, তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, সেটা কি ভুল? তুমি যা করেছো আমি তা করতে পারতাম না, আমার সাহসে কুলোতো না। রোজগারের তাগিদে আমরা ভীতু হয়ে গেছি আরতি, কিন্তু তুমি তো হওনি। এটা কি কম হলো? তোমার উপর আমি রাগ করব? এ তুমি কি বলছো আরতি? আমার ভয় করছে, ভীষণ ভয় করছে। কিসের ভয় আরতি? আমি তো রয়েছি তোমার পাশে। তুমি আছো? থাকবো না? বড্ড দূরে সরে গিয়েছিলে তুমি, আর যেও না। আরতি, তুমি কেঁদো না, এখন শক্ত হওয়ার সময়। ভেঙে পড়লে চলবে কি করে? কেঁদো না আরতি, আরতি। এত বড় শহর, এত রকম চাকরি, দুজনের একজনেও কি পাবো না একটা? চেষ্টা তো করি, আমার বিশ্বাস দুজনেই পাবো। জানো, আজ এত দুর্দিন, কি আছে কপালে কিচ্ছু ঠিক নেই, তবু আমার ভালো লাগছে। আর ভয় নেই তো? দেখো, চলো। চল। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, নমি সত্য সনাতন নিত্য ধনে, নমি ভক্তি ভরে, নমি কায় মনে, ভাই সোনার ফসল নমি বিশ্ব চরাচর লোকপতে, নমি সর্বজনাশ্রয় সর্বগতে, নমি সৃষ্টি বিধারণ শক্তি ধরে, নমি প্রাণ প্রবাহিত জীব জড়ে, তব জ্যোতি বিভাসিত বিশ্বপটে, মহাশূন্য তলে তব নাম রটে, কত সিন্ধু তরঙ্গিত ছন্দ ভরে, কত স্তব্ধ হিমাচল ধ্যান করে, কত সৌরভ সঞ্চিত পুষ্প দলে, কত সূর্য বিলুণ্ঠিত পদ তলে, কত বন্দন ঝঙ্কৃত ভক্ত চিতে, নমি বিশ্ব বরাভয় মৃত্যু জিতে। ঘরানা শব্দটির উৎপত্তি ঘর থেকে, অর্থাৎ ঘরের থেকে যা কিছু সৃষ্ট তাই পরবর্তীকালে ঘরানার জন্ম দেয়। বাংলা তথা বিশ্ব সংস্কৃতির প্রেক্ষাপটে এহেন রায় ঘরানার উজ্জ্বলতম উপস্থিতিতে আমরা যার পর্দায় আনন্দিত ও গৌরবান্বিত। তাঁদের অমূল্য ভাণ্ডারের মধ্যে শ্রদ্ধেয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত গুপি বাঘা, ভূতের রাজা, সুকুমার রায়ের হযবরল, সত্যজিৎ রায় রচিত ফেলুদা শিশু সাহিত্যের প্রাঙ্গণে এখনও অমলিন। শিশু সাহিত্য নির্ভর নানান উদ্যোগ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, সন্দীপ রায় ও রায় পরিবারের অনেকেই সচেতন মনস্কতায় নিয়ে এসেছেন। সন্দেশের জন্ম ও বেড়ে ওঠা রায় ঘরানার আঁতুর ঘরে শুধু গদ্য পদ্য সাহিত্য রচনা নয়, বিজ্ঞান মনস্ক নানাবিধ লক্ষণী ও সৃষ্ট চরিত্ররা আজও আমাদের পাঠকমনে বিরাজমান।
তার মধ্যে প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো চলচ্চিত্র অঙ্গনে পা রেখেছে 2019 সালে। সন্দীপ রায়ের হাত ধরে পিতা পুত্রের পরম্পরা আজও প্রবাহমান। দেখো রে, দেখো রে, দেখো রে, নয়ন মেলে, দেখো রে, নয়ন মেলে, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো, দিনের আলো, দিনের আলো, কাটে অন্ধকার, দিনের আলো, কাটে অন্ধকার, কি বাহার, কি বাহার, দিনের আলো কাটে অন্ধকার, আহারে হে বাহার, আহারে হে বাহার, হে বাহার, হে বাহার, হে বাহার, হে বাহার, হে বাহার। মহারাজা তোমারে সেলাম, 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 মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষায় অন্য, তোমারে শোনায়ে ধন্য, এসেছি তাহারি জন্য রাজা,
গুপি গায়েন ও বাঘা বায়েন ভূতের রাজার বরে একে অপরের হাতে তালি দিয়ে ভুল করে পৌঁছে যায় ঝুন্ডি ও হুন্ডিতে, অবশেষে শুন্ডি রাজার দরবারে। গুপি বাঘা ভ্যানিশ হচ্ছে ও অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। এই দৃশ্যটি সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন এক অভিনব পদ্ধতিতে। 8 ফুট উচ্চতার একটি উঁচু বেস তৈরি করা হয়। গুপি ও বাঘা চরিত্রের তপেন চট্টোপাধ্যায় ও রবি ঘোষকে বলা হয় ওই উচ্চতা থেকে মাটিতে লাফিয়ে পড়তে, আর সত্যজিৎ রায় ক্যামেরাটিকে নিয়ে ওই বেসটির নিচ থেকে রিভার্সে রোল ও শ্যুট করেন। তারই প্রতিফলন পর্দায় গুপি ও বাঘা হাতে হাতে তালি ও স্থান পরিবর্তন। তিনি সত্যজিৎ রায়। এহেন চিন্তা ও ভাবনা তাঁর পক্ষেই সম্ভব। এখানেই রায় ঘরানার অনন্যতা, সহজ সরল স্বতন্ত্র সাধনা ক্ষেত্র। ষাট ও 70-এর দশকের যুব সমাজ ও তৎকালীন সময়ের প্রেক্ষাপটে 1966 থেকে 1976 সালের মধ্যে সত্যজিৎ রায় 5টি চলচ্চিত্র নির্মাণ করেন। নায়ক, অরণ্যের দিনরাত্রি এবং ক্যালকাটা ট্রিলজি, যার মধ্যে প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ ও জন অরণ্য। এই 5টি চলচ্চিত্রের মুখ্য পুরুষ চরিত্রের অনুপ্রেরণায় জন্ম নেয় অন্তর্দ্বন্দ্বের নায়ক শ্রী অজাতশত্রু মিত্র। অজাতশত্রু একটি নামজাদা বহুজাতিক সংস্থায় উচ্চপদস্থ কর্মচারী। প্রতিদিনের মতন আজকেও অফিসের কাজ সেরে এইমাত্র বাড়ি ফিরেছেন, তবে আজ একটু তাড়াতাড়ি। এরপর কিরে, কে আছিস রে? এসিটা একটু চালিয়ে দে, বড্ড গরম। ভালো আছো? এ কি তুমি? তোমাকে না বারণ করেছি বারবার আমার সামনে এসো না কেন? আমি পছন্দ করি না। কোথায়? তুমি তো অজাত শত্রু, যার নামেই রয়েছে চরম বৈপরীত্য। অজাত শত্রু মিত্র, যার না আছে কোনো শত্রু, সে নাকি আবার নিজেই মিত্র। সময় নষ্ট করছো। এই এখন তুমি এসো তো, আমার মন মেজাজ ভালো নেই। কাজটা করার আগে ভাবনা চিন্তা করলে ভালো করতে নাকি? কিসের ভাবনা চিন্তা? কিসের ভাবনা চিন্তা? বেটা জাত শত্রুতে পরিণত হয়েছিল। দেখিয়ে দিলাম, পাওয়ার স্পিক্স, ক্ষমতা কথা বলে। বেশ বেশ, ক্ষমতা আজ তোমার হাতে, তাই কথা বললো তোমার ভাষায়। কিন্তু কাল যদি ক্ষমতা হস্তান্তরিত হয়, তাহলে কি তোমার ভাষায় কথা বলবে, নাকি রূপান্তর ঘটবে? ক্ষমতা তো কারো স্বাধীন নয়, সে কারোর আসীনেই থাকবে। একদিনের মধ্যে হঠকারিতা এই সিদ্ধান্ত কিন্তু আমি নিইনি। আজকের এই অটোমেশন টেকনোলজির যুগে অ্যাডাপ্ট না করলে তো পিছিয়ে পড়তে হয়। আর যেখানে একটা কোম্পানির টেকনোলজি ডিভিশনের ভিপি পজিশনে রয়েছি আমি, সেখানে কিছু ডিসিশন তো আমাকে নিতেই হচ্ছে। আফটার অল, ইটস পার্ট অফ কোম্পানির স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ইনিশিয়েটিভ অ্যান্ড গ্রোথ। কিছু আউটলায়ার তো অলওয়েজ থাকবে। ইটস নান অফ ইয়োর বিজনেস যে সেটাকে আমি কিভাবে ম্যানেজ করব। বুঝেছ? বুঝলাম বুঝলাম। তুমি দেখছি নিজের পজিশনে একটা এক্সট্রা আই যোগ করে নিয়েছো। ভিপি টু ভিআইপি। ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইউ আর ইনডিড। তা শুধু শুধু কোম্পানির গ্রোথকে নাই আনলে পারতে। নিজের গ্রোথ বললেও তো খুব একটা মন্দ শোনাতো না। আজ 8-10 মাস ধরে শত শত কর্মী প্রতিনিয়ত অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছে।
এই মহামারী পরিণত হয়েছে এক অতিমারিতে, সর্বত্র ভিতরে বাইরে। অথচ এই সময় দাঁড়িয়ে কোথায় তুমি অরণির মতো বুদ্ধিদীপ্ত, আবেগপ্রবণ, সংবেদনশীল ছেলেদের সঙ্গে করে এগিয়ে নিয়ে যাবে, উদ্বুদ্ধ করবে, তা না করে তুমি তাকে ফায়ার করে দিলে, just because he didn't agree to the decision of complete shutdown of Anandgarh unit and took a strong stand against you. কোনো রাজনৈতিক তরজা, কোনো একপাক্ষিক দৃষ্টিভঙ্গিও তোমার উপর চাপিয়ে দেয়নি। একটা নিরপেক্ষ, সুস্থ, যুক্তিসঙ্গত সমালোচনা অঙ্কুরিত হচ্ছিল, তুমি তাকেও সমূলে উৎখাত করে দিলে। এটা কি ক্ষমতার প্রদর্শন নাকি ভয়? অথচ অরণি কিন্তু তোমার হিতাকাঙ্ক্ষী ছিল। এককালে অরণির মধ্যে তুমি নিজের প্রতিচ্ছবি দেখতে পেতে এবং তাতে গর্ববোধ করতে। চুপ করো, বললাম তো সবকিছু সবসময় আবেগের বশে ধার্য করা যায় না। অরণি ভুল করেছে, তাই তার শাস্তি তাকে পেতে হয়েছে। আমার বিশ্বাস অরণি একদিন ওর ভুল বুঝতে পারবে। আজ অরণি, কাল অবনীশ, পরশু অনিন্দ। আর কতজনের ভুল সংশোধন করবে তুমি অজাতশত্রু? বিষয়টা ব্যক্তিকেন্দ্রিক নয় অজাতশত্রু, ইটস নট পার্সোনাল। বিষয়টা এই সময়কে নিয়ে, যে সময় দাঁড়িয়ে তোমার চেতনা, তোমার মূল্যবোধ, তোমার আদর্শ যা ক্রমশ বিলুপ্ত প্রায় তোমার সত্তা থেকে, তাকে পুনর্স্থাপন করার। ভেবে দেখেছো অরণি আজ কাদের প্রতিনিধিত্ব করছিল? সেই সমস্ত মানুষগুলো যারা আনন্দগড় ইউনিটের কর্মী, তাদের পরিবার, তাদের পরিজনরা। কই, তারা তো কেউ অরণির আত্মীয় নয়। তাহলে কি ব্যক্তি স্বার্থ তার তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়? সে তো তোমাকে প্রশ্নগুলো করেনি, করেছে তোমার ডিসিশন মেকিং পাওয়ারকে। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও অরণি বা অরণিরা একই প্রশ্ন নিয়ে এগিয়ে আসতো। তুমি কি বলতে চাইছো আর একটু খুলে বললে ভালো হয়। আমি আমার সমস্ত অ্যাম্বিশন জলাঞ্জলি দিয়ে আবেগ তাড়িত হয়ে সকলের সব কথা মেনে নি, তাই তো? আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো আনন্দগড় ইউনিট বন্ধ হলে সাথে আরো কয়েকটি ইউনিট যদি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মন্দার প্রভাবে, কোম্পানি ডিসিশনে, আর সর্বোপরি অটোমেশনের প্ল্যান্ড ইমপ্লিমেন্টেশন যদি স্থগিত রাখা হয় বর্তমান পরিস্থিতির কারণে, তাহলে আজ অরণির সাথে তুমি যা করলে, কাল তোমার সাথে একই ঘটনা ঘটবে না? না না না, তুমি চুপ করো, চুপ করো। সময় এখনো রয়েছে, ভেবে দেখো, আত্মসমালোচনা করো, সংশোধন করো। হয়তো কিছুটা হলেও সেই অজাতশত্রুর পুনর্বাসনের সময় এসেছে। সেই অজাতশত্রু বাবা, মা, গুরুজনদের ছত্রছায়ায় একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারের মূল্যবোধে যে বেড়ে উঠেছিল,
বাবার শিক্ষাগত জীবনের নিরলস সাধনা আর মায়ের সংসার ধর্ম পরিপালনে আত্মত্যাগ যাকে নিরন্তর উদ্দীপিত করত। যে ছিল বন্ধু বৎসল, শ্রদ্ধাশীল, উদার মনস্ক কিশোর। অন্যের যন্ত্রণা যাকে পীড়া দিত, সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষগুলোর দুঃখ যন্ত্রণার সমব্যথী হয়ে যে পাশে থাকতে চাইতো তার ক্ষুদ্র সংস্থা নিয়ে। সময়কে যেতে দিও না, ফিরে এসো। নিজের অন্তর্দ্বন্দ্ব নিজেকেই কাটিয়ে উঠতে হয় অজাতশত্রু। তুমি তো একটা সময় বিশ্বাস করতে, all ambitions are awful except those which climbs upward on the miseries and credibilities of mankind. তোমার আত্মপ্রত্যয় ও চেতনা তোমাকে উদ্বুদ্ধ করুক সেই অ্যাম্বিশনকে পার্সিউ করতে যা তোমার প্রচ্ছন্ন মূলাধারে প্রতিষ্ঠিত। অজাত শত্রু মিত্রের প্রতিঘাত নয়, অজাত শত্রুর মিত্র হয়ে ওঠার উত্থান কাহিনী। ভালো থেকো। मीरा के वे गिरधर नागर, मीरा के वे गिरधर नागर, तन मन तेरे टटे, मेरा मन राम राम रटे, मेरा मन राधे श्याम रटे। इमरत भरियो किनके कटोरा, इमरत भरियो किनके कटोरा, मेरा मन राम राम रटे, मेरा मन राम राम रटे। कान्हा मैं तो से हारे छोड़ो थारी, कान्हा मैं तो से हारे छोड़ो थारी, कान्हा मैं तो से हारी छोड़ो थारी। सुनो बिहारी नहीं मैं दूंगी तो है गारी, सुनो बिहारी नहीं मैं दूंगी तो है गारी, कान्हा मैं तो से हारे छोड़ो थारी, तारे कान्हा मैं तो से हारी रे, कान्हा मैं तो से हारे। निस दिन छड़ करत नहीं जान दर्द, निस दिन छड़, निस दिन छड़ करत नहीं जान दर्द, निस दिन छड़ करत नहीं जान दर्द,
पहने घटवागी दर सखीरी छोड़ो जी पहले घूंघटा न उलटा छोड़ो जी पहले घूंघटा न उलटा बिंदा सुनो ये नहीं माने देख सब नारी का नाम तो से अरे छोड़ो करी काना में तो से हारी काना में तो से कान्हा मैं तो से हरे कान्हा मैं तो से हरे कान्हा मैं तो से हरे। কিছু শিল্প সৃষ্টির সার্থকতা সদা প্রবাহমান, দিন কাল সময়ের সঙ্গে বই চলে। নানান সাক্ষাৎকারে সত্যজিৎ রায় উল্লেখ করেছেন, প্রত্যেকটি সৃজনশীলতার উন্মেষ লগ্নে তার অভিনবত্বে তিনি আনন্দ খুঁজে পেতেন। নিজেকে রিপিট করা বিশেষ পছন্দ ছিল না তাঁর, কিন্তু যে জুটির কথা আমরা এখন বলছি সেই জুটিকে বিশ্ব চলচ্চিত্রের বিদগ্ধ সৃষ্টিশীল জুটিদের মধ্যে অন্যতম একটি বলে সম্মান করা হয়। তাঁরা হলেন সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রত্যেকটি চরিত্রচিত্রণে সত্যজিৎ সৌমিত্র জুটি তাঁদের অনবদ্য যুগলবন্দির অভিনবত্বের মুদ্রণ রেখে গেছেন। বারবারই জানতে ইচ্ছে করে, তাঁরা যখন ঐতিহাসিক 1x1 বিশপ লেফ্রয় রোডে আড্ডা দিতেন, তাঁদের বাঙালি আড্ডাটি ঠিক কেমন হতো, কী কী বিষয়ে তাঁরা চর্চা করতেন। সুকুমার রায় তার বাঙালি আড্ডার উদ্যোগের নাম দিয়েছিলেন মন্ডা সম্মেলন। তার আগে যদিও ননসেন্স ক্লাবও তাঁরই উদ্যোগে গঠিত হয়েছিল। সাপ্তাহিক মন্ডা সম্মেলনের আমন্ত্রণ পত্রগুলি সুকুমার রায় নিজে হাতে লিখতেন, যেমন আমি অর্থাৎ সেক্রেটারি মাস তিনে কলকাতা ছাড়ি, যেই গিয়েছি অন্য দেশে অমনি কি সব গেছে ফেঁসে, বদলে গেছে ক্লাবের হাওয়া, কাজের মধ্যে কেবল খাওয়া, চিন্তা নেই কো গভীর বিষয়, আমার প্রাণে এসব কি সয়, এখন থেকে সমঝে রাখো এ সমস্ত চলবে না কো, আমি আবার এইছি ঘুরে, টান ধরেছি সাবেক সুরে, শুনবে এসো সুপ্রবন্ধ গিরিজার বিবেকানন্দ, মঙ্গলবার আমার বাসায় আর থেকো না ভোজের আশায়। এহেন উদ্যোগকে সম্মান জানিয়েই হয়তো মনমোহন মিত্র ও রঞ্জন রক্ষিতের বাঙালির আড্ডার সংলাপটি সুচারু ভঙ্গিতে সত্যজিৎ রায় রচনা করেছিলেন। ঠিকই ধরেছেন, আমরা মহারাজার শেষ নির্মিত চলচ্চিত্র আগন্তুকের কথা বলছি। আচ্ছা, যদি সত্যজিৎ রায়ের মনমোহন মিত্র ও জনৈক রঞ্জন রক্ষিতের দেখা হতো এদেশে, এখানে কোনো এক রেল স্টেশনের প্রতীক্ষালয়ে সকাল সকাল, Excuse me, 750 left? রাইট ইউ আর। আমিও মিস করেছি 2 মিনিটের জন্য।
আপনি বাঙালি? আচ্ছা, কি করে বুঝলেন আমিও আপনার সমপ্রজাতি? মনে হলো। বুঝো, 30 মিনিট অপেক্ষা করো এবার। আপনাকে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। এলাকায় নতুন এসছেন? আমি আগে স্টেশন থেকে বোট করি, সচরাচর 6:10 ট্রেনটা ধরি। আজকে একটা কাজে এদিকে আসতে হয়েছিল, তাই এখানে। ও আচ্ছা 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 আচ্ছা, বাঙালি যখন, একটা কথা বলি, আমি কিন্তু পূর্ববঙ্গ, ফরিদপুর। আপনি? যশোর। বাহ, তাহলে এই দুজনের শেষের ইটা বাদ, কি বলেন? আরে বুঝলেন না, আরে দুজনই বাঙাল। আই সি। যাই বলুন আর তাই বলুন মশাই, এই সকাল সকাল ট্রেনটা মিস হলে না মনটা খারাপ হয়ে যায়। মনে হয় কি যেন একটা সাংঘাতিক কর্মকাণ্ড মিস হয়ে গেল। কর্মকাণ্ড? আরে হ্যাঁ মশাই, আরে কর্মকাণ্ডই তো। ডেইলি প্যাসেঞ্জার বন্ধুদের সাথে প্রাণ খুলে আড্ডা, বাঙালির আড্ডা। আরে এ তো বাঙালির ইনভেনশন মশাই। এই দেশে বিদেশে, ট্রামে, বাসে, রকে, পার্কে, লেকের ধারে, কফি হাউসে, আরে আরে কোথায় নয় মশাই, বাঙালির এই আড্ডা। আহা, যেটা না হলে বাঙালির ভাত হজম হয় না। যাকে বলে আড্ডা মেড ইন বেঙ্গল। না, আপনার সঙ্গে আমি সহমত হতে পারলাম না। মানে? প্রাচীনকালে, প্রায় 2500 বছর আগে, গ্রিসে আখড়া ছিল, শুনেছেন? জিমন্যাসিয়াম। ও হ্যাঁ, যেখানে শরীর চর্চা হয় তো? না না, শুধু শরীর না, আপনি জুভেনালের উক্তি শুনেছেন? স্কুলে থাকাকালীন আমাদের এসব পড়তে হতো, আপনিও নিশ্চয়ই পড়েছেন। মেন সানা ইন কর্পোরে সানো, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। হ্যাঁ, ওখানে শরীর এবং মন দুটোরই চর্চা হতো। একটা সময় ছিল যখন এসবই হতো জিমন্যাসিয়ামের মধ্যে। এথেন্সের আখড়ায় তখনকার ওই দেশের সবচেয়ে শ্রেষ্ঠ যারা জ্ঞানী গুণী, সক্রেটিস, প্লেটো, এলসিবিয়াদাস, এরা এক জায়গায় জমায়েত হতেন। বস্তু আলোচনা চক্র, সেখানে ফিলোসফি, সাইকোলজি, আর্ট, হিস্ট্রি, লিটারেচার, পলিটিক্স, ম্যাথামেটিক্স, এই সব ছিল আলোচনার বিষয়। দ্য ডায়ালগস, যা আপনি আজও পড়তে পারেন। একে আপনি কি বলবেন? এ তো এক প্রকার আড্ডাই, বাট অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। পরনিন্দে নয়, পরচর্চা নয়, মুখে ন মারিতং জগৎ নয়। অবশ্য বাঙালির আড্ডাকে আমি পুরোপুরি বাতিল করছি না। বাঙালির মহৎ আড্ডার উদাহরণ নিশ্চয়ই আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যা হয়, মানে আমাদের সময় যা হতো, আর এখন তো সবই নিম্নগামী। তাকে অন্তঃসার শূন্য টোয়াডেল ছাড়া কিছু বলা যায় না। আর আপনি যেটা বলছিলেন, বাঙালির আড্ডা যদি তেমনই হতো, তাহলে রবীন্দ্রনাথও তেমন আড্ডা দিতেন, তাই না? ঠিকই তো, এটা তো ঠিক কথা। রবীন্দ্রনাথ তো কখনো আড্ডা দেননি। Metro commuters, your attention please. The next inbound Metro train to Chicago is now arriving in your station. For your safety, please stand behind the yellow line until the train comes to a complete stop before boarding. কিছু মনে করবেন না, আমাদের সময় আমরা পেরিয়ে এসেছি। আড্ডা আর চর্চা
অনুশীলন, এই দুটো কথার মধ্যে না বিস্তর ফারাক চোখে পড়ে আজকাল। মগজের অস্ত্র ধার দেয়া আর মগজ ধোলাই, এই দুটো তো এক বস্তু নয়, তাই না? অবশ্য আমরা এখন এখানে কিছু কিছু বাঙালি বন্ধু বান্ধব মিলে এক জায়গায় বসি, আলোচনা চক্র হয়, সেখানে বই পাঠ, নাটক চর্চা, সঙ্গীত চর্চা, সাহিত্য চর্চা, একটা সচেতন প্রচেষ্টা আছে, চেষ্টা করি অনুশীলন করার। এই যা। ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ হয়ে। আমি শ্রী মনমোহন মিত্র, আপনি? আমি রঞ্জন রক্ষিত, আমারও খুব ভালো লাগলো। এগোই তাহলে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আজ থেকে শতবর্ষ পরেও সভ্যতার উত্তরণের পাশাপাশি তিনি ও তাঁর সৃষ্টিরা সম্পৃক্ত থাকবেন বাঙালির তথা বিশ্ববাসীর মনমানসে। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ, শতবর্ষে সত্যজিৎ, মহারাজা লহ প্রণাম। রাম